বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটি একটি রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু এ সপ্তাহের কর্মক্ষেত্র থেকে। আজই প্রকাশিত এ সপ্তাহে যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্র পত্রিকার কিন্তু এই প্র্যাকটিস সেটটা। তো চলো আমরা একের দাগের প্রশ্ন শুরু করি। একের দাগের প্রশ্ন আছে, দেখো, কোনো ব্যক্তির কণ্ঠস্বর কী দ্বারা চেনা যায়? প্রাবল্য দ্বারা, বেগ দ্বারা, তীক্ষ্ণতা দ্বারা, আর কোয়ালিটি দ্বারা। তো একটা বিষয় মনে রাখবে, কণ্ঠস্বরের তীক্ষ্ণতা বা পিচ হলো শব্দের কম্পনের হার, যা সাধারণত উচ্চতা ও নিম্নতা হিসাবে চিহ্নিত করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তীক্ষ্ণতা দ্বারা। ওকে, সির দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো দুয়ের দাগের প্রশ্নে। দুয়ের দাগের যে প্রশ্নটা আছে, দেখো, ভারতের একটিমাত্র শুল্কমুক্ত বন্দর কোনটি? হলদিয়া, মর্মাগাঁও, কোচি, কান্ডালা। তো এখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এখানে এই প্রশ্নটার সঠিক উত্তর হবে কিন্তু ভারতের প্রথম এবং একমাত্র শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা বন্দর, যা কিন্তু বর্তমানে দীনদয়াল বন্দর নামেও পরিচিত। আর এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে দুয়ের দাগের সঠিক উত্তর হবে কিন্তু কান্ডালা, ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা তিনের দাগের প্রশ্নে চলে যাব। তিনের দাগের প্রশ্ন কি আছে? তিনের দাগের প্রশ্ন আছে, দেখো, কার হাতে তিনের দাগের প্রশ্ন আছে, দেখো, কার হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল? কার হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল? তো এখানে কিন্তু অপশান আছে লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, জন শোর আর লর্ড ডালহৌসি। তো এখানে তিনের দাগের সঠিক উত্তর কী হবে? তো চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে, যেটা কিন্তু 1799 সালে হয়েছিল, ভালো করে মনে রাখবে, চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে 1799 সালে টিপু সুলতান লর্ড ওয়েলেসলির কাছে কিন্তু পরাজিত হন। লর্ড ওয়েলেসলি এর সঠিক উত্তর। ওকে, অর্থাৎ বিদ্যাগ এর সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি। কার হাতে টিপু সুলতান চূড়ান্ত পরাজয় ঘটে? তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। 1799 সালে চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে কিন্তু এই ঘটনাটা ঘটে। আমরা চলে যাবো চারের দাগের প্রশ্নে। চারের দাগের প্রশ্ন কী আছে, দেখো, এ সপ্তাহের কর্মক্ষেত্র থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা আমরা কমপ্লিট করছি। দুটি গাড়ি উচ্চগতিতে একে অপরকে অতিক্রম করছে, তাদের পাশাপাশি চলার বিপদের কারণ কি? তাদের মাঝের অংশের বায়ুর কোণা বেগ কমে যাওয়া, তাদের মাঝের অংশের বায়ুচাপ বেড়ে যাওয়া, তাদের মাঝের অংশের বায়ুচাপ কমে যাওয়া, আর তাদের মাঝে অবস্থিত বায়ুকোণার বেগ বেড়ে যাওয়া। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু এর দাগ হবে সঠিক উত্তর, তাদের মাঝের অংশের বায়ুকোণার বেগ কমে যাওয়া। আমরা চলে যাবো পাঁচের দাগের প্রশ্নে। পাঁচের দাগের প্রশ্ন আছে, দেখো, ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী, লোকসভার স্পিকার। তো এখানে পাঁচের দাগের সঠিক উত্তর আমরা কি করব? তো ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা রাষ্ট্রপতিকে কিন্তু দেওয়া হয়েছে, যা কিন্তু সংবিধানের অনুচ্ছেদ 344-এ বর্ণনা করা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু রাষ্ট্রপতি। আর এটা কিন্তু সংবিধানের 344 ধারায় আছে। ওকে, 344-এ কিন্তু এটা বর্ণনা করা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা ছয়ের দাগের প্রশ্ন দেখি। ছয়ের দাগের প্রশ্ন একটু উপরের দিকে তোলার পরে আমরা প্রশ্নটা দেখব, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? 4 অধ্যায়, চতুরঙ্গ, চোখের বালি আর ঘরে বাইরে। তো এখানে ছয়ের দাগের সঠিক উত্তর কী হবে? তো তোমরা আশা করি বলতে পারবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের বিভিন্ন নেতিবাচক দিক, যেমন সংকীর্ণ জাতীয়তাবোধ, সাম্প্রদায়িকতা, তারপরে জাতিগত বিভেদ ইত্যাদি নিয়ে কিন্তু সমালোচনা করা হয়েছে। তাহলে এর সঠিক উত্তর কিন্তু ঘরে বাইরে হবে। তো এখানে ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা সাতের দাগের প্রশ্নে চলে যাব। সাতের দাগের প্রশ্ন কী আছে? সাতের দাগের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, মানবদেহে কোন টিস্যুটির শরীরের ৭৯তম অঙ্গ? কোলন, মেসেন্ট্রি, ভালভা আর এভিনয়েড। তো সাতের দাগের সঠিক উত্তর কী হবে? তো মনে রাখবে, মানবদেহের পেটের অভ্যন্তরে অবস্থিত মেসেন্ট্রিকে ৭৯তম অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়, যেটি অন্ত্রকে মানুষের পশ্চাৎপদ প্রাচীরের সঙ্গে যুক্ত করে। ওকে, মানবদেহের পেটের অভ্যন্তরে অবস্থিত মেসেন্ট্রিকে কিন্তু ৭৯তম অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর, মেসেন্ট্রি। আমরা 8 দাগের প্রশ্নে চলে যাব। প্রশ্ন আছে, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, ওয়ারেন হেস্টিংস আর লর্ড বেন্টিং। তো 8 দাগের সঠিক উত্তর কি হবে? কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? তো এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই জানো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 1793 সালে, 1793 সালে, সালটা মনে রাখবে, 1793 সালে লর্ড কর্নওয়ালিস এই সূর্যাস্ত আইন প্রবর্তন করেন। অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর, লর্ড কর্নওয়ালিস। আশা করি বুঝতে পেরেছো। 9 দাগের প্রশ্ন দেখব। কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি হয়? কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক আর ব্রন। তো 9 দাগের প্রশ্নের সঠিক উত্তর কি হবে? জিঙ্ক হলো উদ্ভিদের জন্য প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান, যার অভাবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। এর ফলে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে বিভিন্ন রোগ যেমন সাদা মুকুল রোগ হতে পারে। ওকে, তাহলে এখানে তোমার সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু আমরা সঠিক উত্তর নেব জিঙ্কের অভাবে। ওকে, তো 9 দাগের সঠিক উত্তর হবে জিঙ্ক। আমরা চলে যাব 10 দাগের প্রশ্নে। 10 দাগের প্রশ্ন কি আছে? তো 10 দাগের প্রশ্ন আছে, দেখো, একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার বেগ সর্বোচ্চ? আলফা কণা, কিউটেরন, প্রোটন আর ইলেকট্রন। তো 10 দাগের তোমার সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু, তো 10 দাগের সঠিক উত্তর হবে, এখানে যে অপশান আছে তার মধ্যে যে কোণার ভরবেগ সর্বোচ্চ হবে সেটা হচ্ছে আলফা কোণা। ওকে, আলফা কোণা কিন্তু এর সঠিক উত্তর। তো এর কারণ হলো আলফা কোণাটির ভর ইলেকট্রন ও প্রোটনের তুলনায় কিন্তু অনেক বেশি। ওকে, অ্যাকচুয়াল পি সমান সমান এমএফ ধরা হয়, এমভি ধরা হয়, পি সমান সমান এমভি। কী করে পি সমান সমান এমভি হয়? তো ভরবেগ আমরা পি ধরলাম, তা পি সমান সমান ভর এবং গতির কিন্তু গুণফল। ওকে, ভর কোনটা? এম ভর আর ভি গতিবেগ। তাহলে এটা যদি ভরবেগ হয়, অর্থাৎ পি যদি ভরবেগ হয়, তাহলে পি সমান সমান ভর এবং গতির গুণফল। ওকে, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে আলফা কোণা। আমরা চলে যাব 11 দাগের প্রশ্নে। নিচের কোনটির কারণে মুদ্রাস্ফীতি ঘটতে পারে? অর্থের সরবরাহ হ্রাস ও অর্থের বৃদ্ধি, অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস, উৎপাদন হ্রাস ও অর্থের পরিমাণ বৃদ্ধি। তো এখানে তোমার 11 দাগের সঠিক উত্তর তুমি কি করবে? তো এখানে 11 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে, তার আগে একটা কথা, তো মুদ্রাস্ফীতি সাধারণত অতিরিক্ত অর্থ সরবরাহ এবং চাহিদার তুলনায় উৎপাদন হ্রাস হলে কিন্তু ঘটে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে তোমরা সঠিক উত্তর কী নেবে? বীর অপশান এর সঠিক উত্তর, অর্থের সরবরাহ বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা 12 দাগের প্রশ্নে চলে যাব। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে কে কোঅপারেটিভ ফেডারেলিজম বলে আখ্যা দিয়েছেন? গ্রানভিল অস্টিন, কেসি হোয়ার, ডক্টর আম্বেদকর আর মরিস জোন্স। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? কেসি হোয়ার ভারতীয় যুক্তরাষ্ট্রের ব্যবস্থাকে কোঅপারেটিভ ফেডারেলিজম বলে আখ্যা দিয়েছেন, যার অন্যতম বৈশিষ্ট্য হলো কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের নিজস্ব ক্ষমতা এবং অধিকার রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু হোয়ার, অর্থাৎ কেসি হোয়ার কিন্তু বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 13 দাগের প্রশ্নে চলে যাব। 13 দাগের প্রশ্ন আছে, দেখো, অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? মৌর্য বংশ, গুপ্ত বংশ, পাল বংশ, রাষ্ট্রকূট বংশ। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? অজন্তা গুহা চিত্রগুলি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 7ম শতাব্দীর মধ্যে গুপ্ত বংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল। তাহলে এখানে আমরা কি পেলাম? তো এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা, গুপ্ত বংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অজন্তা গুহা চিত্রগুলি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 7ম শতাব্দীর মধ্যে গুপ্ত বংশের রাজত্বকালে কিন্তু নির্মিত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা 14 দাগের প্রশ্নে চলে যাব। সম্প্রতি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা বাস্তবায়নকারী 34তম রাজ্য কোনটি? উড়িষ্যা, আসাম, উত্তরপ্রদেশ আর গুজরাট। তো এখানে 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু উড়িষ্যা,
অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 15 দাগের প্রশ্নে চলে যাব। উত্তর পূর্ব সীমান্তবর্তী রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? তেজপুর, মালিগাঁও, বড়পেটা আর বঙ্গাইগাঁও। তো এখানে 15 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু সঠিক উত্তর আমরা নেব, এর উত্তর পূর্ব সীমান্তবর্তী রেলওয়ে সদর দপ্তর কিন্তু মালিগাঁওয়ে, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 16 দাগের প্রশ্ন আছে, জেকে নগর কোন শিল্পের জন্য বিখ্যাত? ওয়াটারপ্রুফ শিল্প, চর্মশিল্প, রাসায়নিক শিল্প আর অ্যালুমিনিয়াম শিল্প। তো 16 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 16 দাগের সঠিক উত্তর হবে কিন্তু অ্যালুমিনিয়াম শিল্প, অর্থাৎ দিদ্দাক হবে সঠিক উত্তর। জেকে নগরে কিন্তু অ্যালুমিনিয়াম শিল্প। আশা করি বুঝতে পেরেছ। চলো 17 দাগের প্রশ্ন দেখি। সম্প্রতি কে অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? অজিত কুমার মোহন্তি, পঙ্কজ মিশ্র, টিভি সোমনাথন আর মনোজ গোবিল। তো এখানে 17 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু 17 দাগের সঠিক উত্তর হবে কিন্তু অজিত কুমার মোহান্তি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 18 দাগের প্রশ্ন দেখব, নিচের কোন সংস্থাটির কাজ মুলতুবি রাখা যায় কিন্তু তাকে ভাঙা যায় না? লোকসভা, রাজ্যসভা, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক সংস্থা, পুর নিগম। তো এখানে তোমার 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু রাজ্যসভা, বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 19 দাগের প্রশ্নে চলে যাব। 19 দাগের প্রশ্ন কী আছে? 19 দাগের প্রশ্ন আছে দেখো, সম্প্রতি, তো 19 দাগের প্রশ্নটা আমরা একটু ওপরের দিকে তুললাম। সম্প্রতি 19 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কে 2025 সালের মিসেস ওয়ার্ল্ড সম্মানে ভূষিত হলেন? পামো নায়েল, সরগম কৌশল, অদিতি গোবিত্রিকার আর ওপাল সুচেতা সুঙ্গাশ্রী। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কী হবে? তো 19 দাগের কিন্তু সঠিক উত্তর হবে ওপাল সুচাতা চুঙ্গাশ্রী, অর্থাৎ দিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 20 দাগের প্রশ্ন দেখব। তো আমরা 20 দাগের প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? মুর্শিদাবাদ, হুগলি, কোচবিহার আর পুরুলিয়া। তো 20 দাগের সঠিক উত্তর কী হবে? তো মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদী রেশম নামে এক বিশেষ প্রকার রেশম তৈরি হয়, যা কিন্তু ইতিহাসে বা ঐতিহাসিক ঐতিহ্যের জন্য পরিচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে, 21 দাগের প্রশ্নে। সম্প্রতি প্রয়াত সৈয়দ আবিদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, টেনিস, ক্রিকেট আর ব্যাডমিন্টন। তো সৈয়দ আবিদ আলী ইনি কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। ওকে, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, ক্রিকেট। তো আমরা 22 দাগের প্রশ্ন দেখব, কত সালে দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রত্যাহিত হয়? 1883, 1978, 1880, 1881। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো 1880 খ্রিস্টাব্দে লর্ড রিপন এই আইনটি কিন্তু বাতিল করেন। ওকে, তো এখানে কিন্তু 1880 হবে এর সঠিক উত্তর। বাতিল করেন কে, মানে প্রত্যাহিত করেন কে? প্রত্যাহিত করেন কিন্তু লর্ড রিপন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 23-এর প্রশ্নে। 23-এর প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। 23-এর প্রশ্ন আছে দেখো, মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক আর মধ্যপ্রদেশ। তো এখানে 23-র সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু হেভি, মানে কমন প্রশ্ন, মানে তোমাদেরকে কিন্তু এইরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং এইরকম প্রশ্ন কিন্তু পড়বে, ঠিক আছে? তো তোমরা যারা ক্লাসটা দেখছো, আজকের কর্মক্ষেত্র পত্রিকা কিন্তু সমাধান আমি করে দিচ্ছি। তো তোমরা যারা ক্লাসটা দেখছো, ক্লাসটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করবে। মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? তা এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরে ভাইগাই নদীর দক্ষিণ তীরে কিন্তু অবস্থিত। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু তামিলনাড়ু, এর দেখা হবে সঠিক উত্তর। আর শহরটার নাম কিন্তু মাদুরাই শহর, তামিলনাড়ুর মাদুরাই শহর, ভাইগাই নদীর দক্ষিণ তীরে কিন্তু এই মীনাক্ষী মন্দির অবস্থিত। ওকে, চলো আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে। 24 দাগের প্রশ্ন আছে কি, অ্যাজোলা একটি জৈব সার, এটি আসলে কি? অ্যাজোলা একটি জৈব সার, এটি আসলে কি? শৈবাল, ফান্ড, ব্যাকটেরিয়া, মস। তো এখানে তোমার 24 দাগের সঠিক উত্তর তুমি কি করবে? তো এরকম প্রশ্ন কিন্তু আমরা অনেকবার করেছি, আমাদের চ্যানেল থেকে লাইভ ক্লাস করেছি। এছাড়াও কিন্তু আমরা আমাদের প্রশ্নের কিন্তু যে প্র্যাকটিস সেট তোমাদেরকে দেখায়, তাতে কিন্তু এসব প্রশ্ন আমরা অনেকবার করেছি। তো অ্যাজোলা শব্দ মানে অ্যাজোলা এটা কিন্তু অ্যাজোলা এটা কিন্তু একটা জৈব সার। এটা হচ্ছে দ্রুত বর্ধনশীল জলজ ফার্ন জাতীয় উদ্ভিদ। ওকে, তো এখানে কিন্তু বিদ্যাগ হবে সঠিক উত্তর, ফার্ন, দ্রুত বর্ধনশীল জলজ ফার্ন।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 24 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ফান্ড। 25 দাগের প্রশ্ন দেখব। 25 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 25 দাগের প্রশ্ন, ভারতের আমদানিকৃত পণ্যদ্রব্যের মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথমে আসে? অশোধিত পেট্রোলিয়াম পণ্য, প্লাটিনাম, সোনা। তো এখানে 25 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু অশোধিত পেট্রোলিয়াম পণ্য, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 26 দাগের প্রশ্নে চলে যাব। তো আমরা 26 দাগ থেকে যে প্রশ্নগুলো আছে দেখছি সেগুলো ইংরেজি। তো ইংরেজি প্রশ্নের সমাধান আমাদের এই চ্যানেল থেকে করা হয় না। আজকে আমরা জেনারেল স্টাডিজ, অঙ্ক এবং রিজনিং দেখব। ওকে, চলো আমরা 36 দাগ থেকে অঙ্ক আছে, অঙ্ক প্রশ্ন সমাধান করি। ঠিক আছে, তো এখানে আমরা 36 দাগের এই প্রশ্নটা দেখব। 36 দাগের প্রশ্ন আছে দেখো, 36 দাগ থেকে অঙ্ক প্রশ্ন শুরু। আমরা প্রথম 25টা জেনারেল স্টাডিজ করলাম, তারপর 36 থেকে অঙ্ক প্রশ্ন সমাধান করব। ওকে, চলো আমরা 36 দাগের অঙ্ক দেখি কী আছে। যে বৃহত্তম সংখ্যা দ্বারা 650, 775, 1250কে ভাগ করলে প্রতিবারই একই ভাগশেষ থাকবে, তা হলো 25, 15, 50 আর 30। তো এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো তুমি একটা জিনিস মনে রাখবে, এই যে 650 আছে না আর 775 আছে, এই দুটো তোমরা বিয়োগ করবে। দেখো আমি তুমি যে ক্লাসটা দেখছো তোমার স্ক্রিনের ডান সাইডে আমি অঙ্কগুলো করে দিচ্ছি, সেগুলো সবাই দেখবে। অঙ্কগুলো সব এবার থেকে ডান সাইডে কিন্তু করে দেবো, একদম সাদা মানে ফাঁকা জায়গায় করে দিচ্ছি। দেখো 775, এখানে আমরা 775 লিখলাম 775। এর থেকে এই যে 650 আছে না, এই যে 650, এই 650টা আমরা বিয়োগ করব। 650 বিয়োগ করলে কত থাকবে? তো 5 করতে 5, আর 5 আর কত হলে 7, 2 হলে 7, আর 6 আর কত হলে 7, 1 হলে 7, অর্থাৎ 125 থাকবে। যে এই জায়গায় যে 1250 আছে, 1250 আর 775, এটা কিন্তু আমরা বিয়োগ করব। তাহলে আমাদের কত হবে দেখো, 1250 বিয়োগ 775, 775। তো এটা বিয়োগ করলে হয়ে যাবে 5 আর কত হলে 10, 5 হলে 10 হাতে 1, 7 রেখে 8, 8 আর কত হলে 15, 7 হলে 15 হাতে 1, 7 রেখে 8, 8 আর কত হলে 12, 4 হলে 12, অর্থাৎ 475। আর এবার এই 1250 আর এই 650 বিয়োগ করব। ওকে, তাহলে 1250 বিয়োগ 650, এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? তাহলে হয়ে যাবে কিন্তু 600। এবারে আমরা কি করব, এই তিনটি গসেও করব। গসেও করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাবে। ওকে, তো আমরা এই ভাগ পদ্ধতি গসেও করি, তাহলে আমাদের প্রক্রিয়াটা সহজ হবে। 125 আর 475। তো এটাকে যদি আমরা 4 দিয়ে দিই তাহলে 500 এসে যায়, তাহলে আমরা 3 দিয়ে দেবো। 3 দিয়ে দিলে হয়ে যাবে 375। ওকে, 375 যদি হয় তাহলে আমার থাকবে 5 5 বলে 0, 7 কত হলে মানে এখানে 100 থাকবে। ওকে, 100 থেকে আমরা 125 দিয়ে দেবো এখানে, তাহলে একবার দিলে আমরা 100 পাবো, আর এখানে আমরা 25 করব, তাহলে এখানে আমরা 100 দেবো। তাহলে দেখো 4 25 100 হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কিন্তু আমরা 25 পেয়ে গেলাম। এবার আমরা এই 25টা এখানে দিই, এই যে 600 আছে না, 600টা এখানে দেবো। তাহলে 25 1 25, 25 দিনও 50 পাবো। তাহলে এখানে 10 থাকবে, এখানে 0 নেমে যাবে, আর 5 আর 1 6, এখানে বিয়োগ করলে তো এখানে 100 হয়ে যাবে। তো 4 25 100। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি 24। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি বলতো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 25, অর্থাৎ গসেগু যেহেতু 25 বার করেছি, তাই এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 25। তাই আমরা কিন্তু এখানে সঠিক উত্তর করব কিন্তু 25। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি আছে সেটা দেখব। আমরা এই জায়গাটায় যে প্রশ্নটা আছে দেখো, 37 দাগের প্রশ্ন আছে, আমরা 37 দাগের প্রশ্ন করব। প্রশ্ন আছে এ, বি এবং সি ব্যক্তিগতভাবে কাজ করার সময় একটি কার্য যথাক্রমে 20, 5 ও 4 দিনে সম্পন্ন করে। যদি তারা সবাই মিলে ওই কাজটা সম্পন্ন করে মানে একসঙ্গে, তবে কাজ করতে কতদিন মানে তবে ওই কার্য কতদিনে সম্পন্ন হবে। তো তুমি এটাকে কিভাবে সমাধান করবে? দেখো এখানে তুমি এই যে 20, 5 আর 4 আছে না, এর লসাগু করবে। 20, 5, 4-এর লসাগু কত হবে? 20, 5, 4-এর লসাগু হয়ে যাবে কিন্তু 20। তো চলো আমরা এই জায়গায় যে পরিষ্কার জায়গা আছে, এখানে এই যে জায়গাটায় আমরা কিন্তু এই অঙ্কটা সমাধান করব। তার জন্য এই জায়গাটা যেটা আছে সেটা কিন্তু আমরা একটু মুছে নেব। মুছে নেওয়ার পরে কিন্তু আমরা অঙ্কটা করব। ওকে, তো দেখো এই জায়গাটায় আমরা অঙ্কটা করছি, দেখে নাও। তাহলে এখানে 20, 5 আর 4-এর লসাগু হিসাবে 20।
তাহলে এর সময় লাগছে কত, এ লাগছে কিন্তু 20কে আমরা 20 দিয়ে ভাগ করলে মানে 20 ভাগ 20, তাহলে হয়ে যাচ্ছে 1, তাহলে এর লাগছে কিন্তু 1। আর এবারে 20 ভাগ এই যে 5 আছে বি, তাহলে 20 ভাগ 5, তাহলে বিল লাগছে কত, বিল লাগছে কিন্তু 4। ওকে, এবারে সি কত লাগছে, 20 সি কিন্তু 4 দিন, তাহলে এখানে 4 দেব। তারপরে 20কে 4 দিয়ে ভাগ করলে, 20কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তাহলে সিল লাগছে কিন্তু 5 দিন। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় একটা জিনিস আমরা বুঝবো, এখানে এ বি সি এগুলো কিন্তু 1, 4, 5 ইউনিট করে করলাম, মানে এক এক দিন কিন্তু এ কতটা করবে, বি কতটা করবে, সি কতটা করবে, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই 1 ইউনিট, 4 ইউনিট আর 5 ইউনিট, তাহলে কত হচ্ছে, 4 আর 5 9, 9 আর 1 10। এখন এখানে বলেছে সবাই মিলে তবে ওই কার্য কতদিনে সম্পন্ন হবে, সবাই মিলে কাজ করলে কাজটা কতদিন শেষ হবে। তাহলে মোট কাজ হচ্ছে 20 ইউনিট, এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট কাজ হচ্ছে 20 ইউনিট। তাহলে একদিন যদি 10 ইউনিট করে তাহলে 20 ইউনিট করতে কতদিন সময় লাগবে, তাহলে 20/10, তাহলে হয়ে যাবে কত, 2 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 2 দিন। এখানে যে অপশান আছে 2, তো 2 হবে কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। এবার পরের প্রশ্ন দেখবো, তবে এই জায়গাটায় আমরা একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে আমরা কিন্তু পরের প্রশ্ন দেখবো কী আছে। আমরা 38 দাগের প্রশ্ন দেখব। তোমরা নিশ্চিত দেখতে পাচ্ছ স্ক্রিনের বাম পাশে, স্ক্রিনের বাম সাইডের প্রশ্ন দেখতে পাচ্ছ 38 দাগের প্রশ্ন। আমরা 38 দাগের এই প্রশ্নটা দেখব, কোনো সংখ্যা 13% সংখ্যাটির 1/10 চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত। তা কোনো সংখ্যার 13%, অর্থাৎ আমি যদি সংখ্যাটা এই 400 ধরি, তাহলে আমরা কি করতে পারি, যদি সংখ্যাটা আমি 400 ধরি, তাহলে 400 13%, ওকে, 400 13% মানে কত, 13/100। তাহলে এই 100 এই দুটো শূন্য কেটে গেলে এখানে থাকে 52। আবার যদি এখানে বলেছে সংখ্যাটির 1/10%, সংখ্যাটির 1/10, তাহলে 400 1/10 কত, 400 1/10, তাহলে 400 গুণ 1/10, তাহলে এই শূন্য, তাহলে এখানে কিন্তু হচ্ছে 40। ওকে, তাহলে এখানে কিন্তু হচ্ছে 52 আর এখানে হচ্ছে 40। তাহলে এখানে বলছে যে কোনো সংখ্যার 13% সংখ্যাটির 1/10 চেয়ে 12 বেশি। তাহলে দেখো এখানে 52 আর এই 40 তুমি বিয়োগ করো, তাহলে পেয়ে যাচ্ছে কত, 12। দেখো 12 বেশি হচ্ছে, তাহলে 400 13% হচ্ছে 52, 400 1/10 হচ্ছে 40, তাহলে 52 থেকে 40 বিয়োগ করলে 12 বেশি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তো হবে 400। তো চলো আমরা 39 দাগের প্রশ্ন দেখি। এবার আমরা 39 দাগের এই প্রশ্ন দেখব, একটি সংখ্যার 25% এর সঙ্গে 150 এর 30% যোগ করলে যোগফল 75 হয়, তাহলে সংখ্যাটি কত। তো এই অঙ্কটা তুমি কীভাবে করবে, তো দেখো 150 এর 30% সমান কত, 150 এর 30% মানে 3 × 15 = 45, অর্থাৎ 45 হবে হচ্ছে 150 এর 30%। বলেছে এর মানে একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150 এর 30% যোগ করলে তবেই 75 হবে। তাহলে আমি কি করব, যেহেতু যোগফল 75 হবে, তাই আমরা 45 সঙ্গে এই 75টা যোগ করে দেব। যোগ করলে কত হবে, 5 5 10 0 হাতে 1, 4 × 5, 5 আর 7 12, অর্থাৎ 120 হবে। তাহলে কিন্তু এই যে একটি সংখ্যার 25%, তাহলে একটি সংখ্যার 25% মানে সংখ্যাটা কত, সংখ্যাটা হয়ে যাবে কিন্তু 120। আশা করি বুঝতে পেরেছো। 120-র 25% সঙ্গে 150 এর 30% যোগ করলে তবেই কিন্তু 45 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 40 দাগের প্রশ্ন আছে, দেখো বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীতে 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে, 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। ওই শ্রেণীর মোট কতজন ছাত্রী ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। তো কিছুই না, এটা একদম সহজ অঙ্ক। কীভাবে তুমি সমাধান করবে দেখো, এই ডান সাইডে আমি অঙ্কটা করে দিচ্ছি। দেখো 46% ছাত্রছাত্রী অঙ্কে, তাহলে এখানে 46 যেহেতু ফেল করে, তা ফেল নিয়ে কিন্তু আমি আলোচনা করব। 46 ফেল করে আর 29% ইংরেজিতে ফেল করে, তাহলে এদের যোগ করব। যোগ করলে যেটা হবে তার থেকে দেখো 25% ছাত্রী, এখানে বলছে 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তার মানে ফেল নিয়ে আমি আলোচনা করছি, তো এর মধ্যে তো ফেলই আছে, তাহলে এই 25টা কিন্তু বিয়োগ করে দেবো। ওকে, এটা কিন্তু আমার বেরিয়ে যাবে। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেস থেকে তুমি 100 থেকে এই পুরো প্রসেসটা বিয়োগ করো, তাহলে কিন্তু তোমার সঠিক উত্তর বেরিয়ে যাবে। ওকে, তো 100 বিয়োগ
আমরা কি করব, এই 29 আর 46 কত হয়, 9 6 15 5 হাতে 1 2 রেখে 3 3 আর 4 7 75, 29 46 আর 29 হয়ে যাবে কিন্তু 75, 75 থেকে যদি আমরা 25 বিয়োগ করি তাহলে থাকবে কিন্তু 50, তাহলে এখানে আমরা পাবো 50। পুরো সিস্টেমটা কিন্তু শতকরা শেষে হবে শতকরা, তো এখানে কিন্তু হবে শতকরার সংকেত, অর্থাৎ এখানে কিন্তু 100 থেকে 50 বিয়োগ করলে কিন্তু 50%। ওকে, এর সঠিক উত্তর হবে কিন্তু 50%। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু ডির দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু এসব সমাধান করা যায়। আমরা চলে যাবো 41 দাগের এই প্রশ্নে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 41 দাগের প্রশ্ন আছে, দেখো, একটি মোটর গাড়ির চালক ঘন্টায় 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, তবে গন্তব্যস্থলে দূরত্ব কত? দেখো, 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে 20 মিনিট দেরি হয়, 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, ঠিক আছে? তো এই অঙ্কটা তুমি কিভাবে করবে, দেখো আমি এই সাইডে করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে দেখতে থাকো আর এডুকেশন স্কুল। এরকম যদি আরও ভালো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই 85 39 82 506 এই নাম্বারে ফোন করো। অঙ্কে যারা দুর্বল, একেবারে কিছুই পারো না, একবার ফোন করে দেখো, তুমিও কিন্তু অঙ্কে অনেক কিছু বুঝতে পারবে এবং অনেক অঙ্ক তুমি জানতে পারবে। তো 41 জায়গার অঙ্ক আছে, দেখো, এক মোটর গাড়ির চালক ঘন্টায় 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয় এবং 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, তার গন্তব্যস্থলের দূরত্ব কত? তোমাকে গন্তব্যস্থলের দূরত্ব নির্ণয় করতে হবে। গন্তব্যস্থলের দূরত্ব নির্ণয় করা এখান থেকে আমি তোমাদের আজকে যেভাবে শেখাই দেবো, সারা জীবনে তোমরা ভুলবে না, শুধু একটা সূত্র ইউজ করবে। সেই সূত্রটা দেখো, সব ক্লাসে আমি বলি না, তো এই ক্লাসে আমি বলে দিচ্ছি। দেখো, সেই সূত্রটা কিন্তু খুবই সোজা সূত্র, এ বি বাই এ মাইনাস বি ইন্টু টি। ওকে, এই কিন্তু সূত্রটা তোমরা ভালো করে জেনে নেবে। এরকম অঙ্ক থাকলে সূত্র হয় এই যে। এবার আমরা এ ধরবো কোনটা, বড়টা সবসময় এ ধরলে হয়, আর ছোটোটা হচ্ছে সবসময় বি ধরতে হয়। তো এখানে 80 কিলোমিটার এটা হচ্ছে বড় আছে আর 60টা হচ্ছে ছোট আছে, তাহলে আমরা কি করব, 80 বড় এ ধরবো আর 60 হচ্ছে বি ধরবো। তাহলে আমরা এখানে লিখব কি, 80 ইন্টু 60, আর 80 বিয়োগ 60, তার মানে এখানে কত হবে 20, ইন্টু টি কত, টি দেখো 20 মিনিট দেরি হয় আবার 10 মিনিট আগে পৌঁছায়। এই যে বিপরীত জিনিসটা আছে, প্রথমে দেরি হচ্ছে তারপরে আগে পৌঁছাচ্ছে, এই বিপরীত জিনিসটা আছে, তাই তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। 20 আর 10 যোগ করলে কত হবে, 30 মিনিট। 30 মিনিট যেহেতু আছে, এটা আমরা এগুলো সব আমরা ঘন্টায় প্রকাশ করছি, তাই আমরা এখানে 60 দিয়ে ভাগ করব 30 মিনিটটাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 30 আর 60 কাটলে হয়ে যাবে 2, আর 2 আর এই 60 কাটলে হয়ে যাবে 30। ওকে, আর এই যে 20 আর এই যে 80 এটা কাটলে হয়ে যাবে 4, তাহলে 4 আর 30 যদি আমি গুণ করি তাহলে হয়ে যাবে 120। তাহলে গন্তব্যস্থল দূরত্ব কত, একদম সহজেই বার করে দিলাম, 120 কিমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সুন্দরভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 42 দাগের প্রশ্নে চলে যাব। 42 দাগের প্রশ্ন আছে, দেখো, পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 9, 8, 10, 12। তো দেখো, এই যে অঙ্কটা পড়েছে, এই অঙ্কটা একদম সহজ, কোনো অঙ্ক করা লাগে না, ঠিক আছে? তো তুমি মনে করো পরপর যেহেতু পড়েছে, পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8 হলে, এই যে গড় 8 বলেছে, তাই তোমার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য সবসময় 10 হবে, সব সময় 10 হবে, ঠিক আছে? পরপর 6 বিজোড় সংখ্যার গড় 8 হলে, ঠিক আছে, গড় বলা আছে, তাই তোমার এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 10 হবে। তুমি মনে করো 5-এর থেকে তুমি গুনছো, 5 একটা বিজোড় সংখ্যা, তাহলে তুমি গোনো। দেখো, তোমাকে আমি বলে দিচ্ছি, 5 একটা বিজোড় সংখ্যা, তাহলে এখানে 5 দাও, তারপরে যোগ 7 দাও, যোগ, আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি। দেখো, 5, 7, 9, এরম করে তোমার শেষে কত আসবে, 5, 7, 9, শেষে কিন্তু আসবে 9-এর পরে 11, 11-র পরে আসবে 13, 13-র পরে আসবে হচ্ছে 5, 7, 9, 11, 13, কটা হলো 5টা, তারপরে আসবে কিন্তু 15। এই কিন্তু পরপর 6টা বিজোড় সংখ্যা, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6টা বিজোড় সংখ্যা। তা তোমার এখানে যেহেতু শেষে হচ্ছে বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, তাই 15 বৃহত্তম সংখ্যার, 5 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এই দুটি বিয়োগ করে 10 আসবে। তুমি যেভাবে ধরবে না কেন, তোমার কিন্তু এর উত্তর 10 আসবে। ওকে, তাই এর সঠিক উত্তর হবে কিন্তু 10। তুমি এক্স ওয়াই জেড যেভাবে ধরবে না কেন, এটা কিন্তু সঠিক উত্তর আসবে 10, যেহেতু পরপর 6টি বিজোড় সংখ্যার গড় বলেছে। তাই আমরা চলে যাবো 43 দাগের প্রশ্নে। 43 দাগের প্রশ্ন কী আছে, তুমি 5 না ধরে তুমি 11-র থেকেও ধরতে পারো, 11-র থেকেও 6 নম্বর বিজোড় সংখ্যা যেটা হবে সেটার থেকে ছোট সংখ্যা 11 হবে, সেই 11 বিয়োগ করে দেবে, দেখবে 10 আসবে।
আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাবো 43 দাগের এই প্রশ্নে। 43 দাগের প্রশ্ন দেখব, তবে এখানে প্রশ্ন যেটা আছে সেটা পড়বো, তবে তার আগে এই জায়গায় যেটা আছে সেটা আমরা মুছে দিই, একটু মুছে তারপরে আমরা ওই প্রশ্ন মানে প্রশ্নটা পড়ি। তো আমরা আগে মুছে নিই, একটু ওয়েট করবে সবাই। মুছে নেওয়ার পরে আমরা কিন্তু আবার ক্লাসটা অঙ্কটা শুরু করব। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আমরা দেখব 43 দাগের এই অঙ্কটা। 43-র অঙ্ক আছে, দেখো খুব সুন্দর একটা অঙ্ক আছে। 43-র সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 1250 টাকার সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়, সময় কত? কিছু না। এই অঙ্কগুলো আমি তোমাকে চোখের নিমেষে করে দিচ্ছি। দেখো 50, এই যে সুদ কত হচ্ছে 50, তাহলে এই 50 × 100, আর নিচে দেবে কি? নিচে দেবে হচ্ছে এই যে 1250 আছে আর 4 আছে সেটাই দেবে, তাহলে তোমার সময় বেরিয়ে যাবে 1250 × 4। ব্যাস, তোমার এবার এখান থেকেই টির মান বেরিয়ে যাবে। তো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এই 4 25 100 করে দাও, একদম সোজা দিয়ে এই শূন্য আর এই শূন্য কেটে দাও, আর এখানে 5 25 125 করো, আর এই 25 আর এই 25 কাটো, তাহলে 1 বেরোবে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আর এছাড়াও তুমি আরেকটাভাবেও করতে পারো। তুমি মনে করো এখান থেকে যে বছরগুলো আছে 1 আর 2 বছরের মধ্যে যদি তুমি ধরো তাহলেও হবে। 4% হারে মানে কত? 1 বছরে 4% মানে 4 1 4, 4%, অর্থাৎ 1250-কে তুমি কি করবে এবারে? তুমি এবারে 1250-কে 4 1 4, 4% মানে কত? 4% মানে 4/100। তো এটাকে তুমি কি করবে? 4/100 দিয়ে গুণ করে দাও, ব্যাস তোমার উত্তর হয়ে যাবে। এই শূন্য করতে পারো, আর এখানে 5 দিনও 10 করতে পারো, 5 5 25 125 করতে পারো, আর 2 দিনও 4 করতে পারো। 2 দিনও 4 করলে তাহলে 25 দিনও কত? 50। এই 50 টাকা সুদ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি এখান থেকে পেলাম কি? সময় 1 বছর ধরেছিলাম, তাহলে 4% হারে হলে 4% হলে 4 1 4 বছর, তাহলে 4 1 4 হয়, মানে 1 বছর 1%। 1 বছর হলে 4 1 4 মানে 4%, 4% মানে 4/100, 1250 টাকার সুদ বেরিয়ে গেল 50 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তুমি দুইভাবেতে কিন্তু করতে পারো, তবে যেহেতু সময় উত্তর চেয়েছে তাই এইভাবে করলেই বেটার। আর যদি তুমি হিসাব ভালো জানো তাহলে এটাও করলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা 43 দাগের প্রশ্ন করলাম, 1 বছরের উত্তর বেরোলে আমরা যাবো 44 দাগের প্রশ্নে। 44 দাগের প্রশ্ন আছে, দেখো 1300 টাকা লিখিত মূল্যের একটি বস্তুর লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয়, এরপর আবার 8% ছাড় দেওয়া হয়, তবে বস্তুটির বিক্রয় মূল্য কত হবে? একদম সহজে সমাধান করব, তবে তার আগে এই জায়গাটায় যেটা আছে সেটা আমি লিখে নিই, সেটা আমি মুছে নিই, তারপরে তোমাকে কিন্তু এটা দেখাচ্ছি কীভাবে এটা সমাধান করতে হয়। আর এডুকেশন স্কুল সবসময় তোমার হাত ধরতে চাই। তুমি যদি আর এডুকেশন স্কুলে হাত ধরতে চাও তাহলে 85 39 82 506 এই নাম্বারে ফোন করো। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। যত ক্লাস দেখবে ততই কিন্তু তোমরা উন্নতি লাভ করতে পারবে। আমরা 44 দাগের প্রশ্ন দেখব। তো 44 দাগের প্রশ্ন আছে, 1300 টাকা লিখিত মূল্যের একটি বস্তুর লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয়, এরপর আবার 8% ছাড় দেওয়া হয়, তো বস্তুটির বিক্রয় মূল্য কত হবে? তো দেখো খুব সহজে আমি এটাকে সমাধান করব। সেটা হচ্ছে এই যে 1300 আমি লিখে নেবো এখানে। ওকে, প্রথমে আমরা 1300 লিখব, তারপর আমরা গুণ দেব। প্রথমে 10% ছাড় আছে, তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে 10% ছাড় আছে, তো আমরা এখানে 10% ছাড় মানে কত? 90/100 টাকা দেবো। ওকে, ইন্টু যেহেতু বিক্রয় মূল্য বার করতে বলেছে তাই কিন্তু আমরা করছি 90/10 দিচ্ছি। এখানে যেহেতু দেখতে পাচ্ছ এখানে যেহেতু বিক্রয় মূল্য বার করতে বলেছে তাই আমরা কিন্তু এখানে 90/10 দিচ্ছি। আবার এখানে বলছে পরে আবার 8% ছাড় দিয়েছে, তাহলে এবার 8% ছাড় দিলে কত হবে? 8% ছাড় মানে তোমার এটা 92, তাহলে ইন্টু 92/100। এভাবে কিন্তু এই অঙ্কটা সহজে সমাধান করব। তো এই শূন্য আর এই শূন্য এটা ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু পেয়ে যাব, আর এই শূন্য আর এই শূন্য। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তোমার দাঁড়াবে কত? তোমাকে কিন্তু তোমার এখানে কিন্তু উত্তর হয়ে যাবে, মানে এইটা যদি তুমি গুণ করো তাহলে হয়ে যাবে 107640। যেহেতু তোমার নিচে 10 আছে তাই দুটোর আগে দশমিক এসে যাবে, তার মানে তুমি পাবে কত? 1076.40। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ 1076.40 কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই ছিল কিন্তু 44 দাগের প্রশ্ন। এবার আমরা 45 দাগের প্রশ্নে চলে যাব। তো চলো আমরা 45 দাগের প্রশ্নটা একটু উপরে তুলে নিই। ওকে,
45 দাগের প্রশ্ন আছে দেখো। তো এখানে 45 দাগের অঙ্ক আছে দেখো, একটি পাম্প একটি পাত্র জল পূর্ণ করতে সময় নেয় 2 ঘন্টা। ওকে, পাত্রে একটি ছিদ্র থাকায় জল পূর্ণ হতে 2.1 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি দিয়ে পুরো জলকে নিষ্কাশন করতে তোমার কত সময় লাগবে? তো এখানে কিছু না, 2 ঘন্টা জল পূর্ণ হতে সময় নেয় আর খালি হতে 2.1 ঘন্টা সময় নেয়। তা আমরা সূত্র করব এবি বাই এ প্লাস বি। ঠিক আছে, তো এ প্লাস বি করবো না, যেহেতু একটা বেরাচ্ছে আর একটা ভর্তি হচ্ছে, মানে একটা দিয়ে ভর্তি হচ্ছে একটা দিয়ে বেরোচ্ছে, তাহলে আমরা এটা বিয়োগ করবো। ওকে, তো আমরা কিভাবে করব? তো দেখো, আমরা এই যে 2 আছে না, এই 2 গুণ এই 2.1 মানে কত? 3 দিনের 6 একে 7-3। ওকে, তাহলে আমরা এখানে পাবো 2 গুণ 2.1 মানে 7-3 বাই কত বিয়োগ, এটা হয়ে যাবে 7-3 বিয়োগ 3 বিয়োগ 2। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবি বাই এ মাইনাস বি হলো। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এটা সমাধান করতে পারবো। এখানে সমাধান দেখো, 2 গুণ 7-3 আমরা দিয়ে দিলাম। আবার এখানে আমরা পাবো কত? এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 3 হবে লসাগু, এটার লসাগু যে 3, তাহলে এখানে 7 হয়ে গেল। আর এখানে আমরা পাচ্ছি এই বিয়োগটা বিয়োগ দেবো, 3 দিনও 6 হয়ে যাবে। তাহলে এই যা হয়ে যাবে কত? 1/3। তার মানে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো 1/3। ওকে, তাহলে এখান থেকে আমরা খুব সহজে সমাধান করতে পারবো এরকমভাবে। এই সমান সমানের পরে দেখো, এই জায়গাতে কিন্তু করছি আবার সমান সমানের পরে তুমি পাচ্ছ কত? এখানে মানে 7 দিনও 14, 7 দিনও 14 বাই 3। আর এই যে এটা উল্টে দেবো, উল্টে দিলে হচ্ছে 3/1 হয়ে যাবে। ওকে, তাহলে এই 3 কেটে গেল, তাহলে 14 14, অর্থাৎ 14 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা সমাধান, তাহলে এখানে আমরা উত্তর পাচ্ছি কত? 14। বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 46 দাগের প্রশ্নে চলে যাই। 46 প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। এখানেও সেমভাবে আমরা 46 প্রশ্নের সঠিক উত্তর করব। 46 প্রশ্ন আছে দেখো, একটি যৌথ ব্যবসায় রাম 4,500 টাকা বিনিয়োগ করলো। রহিম কত টাকা বিনিয়োগ করলে বছরের শেষে তাদের লাভের অনুপাত 3:4 হবে? অঙ্কটা একদম সহজ। রামের সঙ্গে 45,000কে 3 দিয়ে ভাগ করবে, তাহলে পাবে 1500। ঠিক আছে, তো এই 1500টাকে কী করবে? 1500টাকে তুমি 4 দিয়ে গুণ করবে, তাহলে 4×60, অর্থাৎ 6000। তো এখানে হয়ে যাবে কিন্তু এর দাগ সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মুখে মুখে কিন্তু করে দিলাম। এখন আমরা 47 দাগের এই প্রশ্নে চলে যাবো। 47 দাগের প্রশ্ন আছে 30 মিনিট একদিনের শতকরা কত শতাংশ? এটা একটা ক্যালকুলেশনমূলক প্রশ্ন। তো এটাকে কিভাবে তুমি সমাধান করবে দেখো, এটাকে কিন্তু খুব সহজে আমরা উত্তর সমাধান করব। এখানে যেহেতু বলেছে 30 মিনিট একদিনের শতকরা কত শতাংশ, তাই আমি এটাকে কি করব দেখো, 30 দেব গুণ 100 দেব, ব্যাস, বাই এবারে দিন রাত হয় কত ঘন্টায়? 24 ঘন্টায়। তাহলে এখানে আমরা 24 ঘন্টা দেবো, 24 ঘন্টাকে মিনিটে প্রকাশ করবো, তাহলে এখানে হবে 60। ব্যাস, এবার আমার অঙ্ক শেষ হয়ে গেল। তো আমি এখান থেকে এই 0 আর এই 0টা কাটতে পারলাম, আর এই 6 আর এই 30 কাটলে হয়ে যাবে 5। ওকে, তাহলে 5×10 = 50/24, 50/24। এটাকে যদি আমরা আবার 2 দিয়ে কাটি, তাহলে এখানে 5 দিনও 10 আর এখানে 12 দিনও 24 হয়ে যাবে। তার মানে এখানে আমরা পাচ্ছি 25/12। এখন 25/12 মানে কত? 12 দিনও 24, 2.1/2। ওকে, 2.1/2%, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখতে পাচ্ছ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর 2.1/2%। আমরা কিন্তু খুব সহজে এটা সমাধান করলাম। তো 48 দাগের প্রশ্ন চলে যাবো। 48 দাগের প্রশ্ন কী আছে? 48 প্রশ্ন। 48 প্রশ্ন আছে দেখো, বাড়ি থেকে যাত্রা শুরু করে একটি লোক 15 কিমি/ঘন্টা গতিতে গন্তব্যস্থলে পৌঁছান এবং 10 কিমি/ঘন্টা গতিতে ফিরে আসে। পুরোপুরি যাত্রাপথের গড় গতিবেগ কত? তো এই অঙ্কটা একদম খুবই সহজে সমাধান করা যাবে। তো এটা কিভাবে সহজে সমাধান করা যাবে তোমাকে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা তুমি সূত্র করবে 2ab বাই a প্লাস বি। ওকে, তা 2ab বাই a প্লাস বি মানে 2 × 15 × 10 বাই a প্লাস বি মানে 15 আর 10 25। ওকে, তাহলে এখানে তুমি 3×5 = 15 করবে, 5×5 = 25 করবে, 5 দিনও 10 করবে। ওকে, 3 দিনও 6, 6 দিনও 12। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 12 কিমি/ঘন্টা। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক।
এই যে সিদ্ধাক আছে, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 48 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। এবারে আমরা 49 দাগের প্রশ্নে চলে যাব। 49 দাগের প্রশ্ন কি আছে দেখো, 49 দাগের প্রশ্ন আছে দেখো, এটার মান তোমাকে নির্ণয় করতে হবে। এটা কিছুটা করণ নিরসন। কীভাবে করণ নিরসন করবে? ঠিক আছে, আমরা এটা মুছে দিই, মুছে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে করণ নিরসনটা করে দিই আবার। ঠিক আছে, ওকে, চলো আমরা করণ নিরসনটা দেখি কি হবে। এখানে তোমরা একবার দেখে নাও, √2/2 প্লাস √2, এটা সমান সমান কী হবে? √2/2 প্লাস √2, এটাকে আমরা 2 মাইনাস √2 দিয়ে করণ নিরসন করলাম। এখানেও আমরা কিন্তু ওপর নিচে 2 মাইনাস √2 গুণ করে দেবো। ওকে, এবার কিন্তু আমরা এখান থেকে কী করবো? এখান থেকে আমরা দেবো 2√2, আর এখানে √2 গুণ করলে হয়ে যাবে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা ঠিক আবার ওরকমই করব। এখানে যে 2 প্লাস √2 আছে, 2 মাইনাস √2 মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্ষেত্রে সেইখানে 2 এর হোল স্কোয়ার √2 এর হোল স্কোয়ার, সেক্ষেত্রে 2 দ্বিগুণে 4 হয়ে যাবে, -2 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা কি করব? 2 কমন নেব। 2 কমন নিলে এখানে থাকবে কত? √2, আর এখানে থাকবে -1 বাই, এখানে 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, এই 2 কেটে দেবো, তাহলে এখানে থাকবে √2 -1। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু √2 -1। দেখো এখানে কিন্তু যে উত্তর আছে তার মধ্যে সঠিক উত্তর কিন্তু হবে ডি দাগ, √2 -1। খুব সুন্দরভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। ক্লাস 10-এ কিন্তু এরকম করণ নিরসন আছে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। 50 দাগের প্রশ্ন দেখব। তো 50 দাগের যে প্রশ্নটা আছে দেখো, এখানে 50 দাগের প্রশ্ন আছে, এই জায়গাটায় কিন্তু আমরা সমাধান করতে পারবো। 61টি নম্বরের গড় 44 এবং 104টি নম্বরের গড় 50। নূতন 4টি নম্বরের গড় কত? তো 100টা নম্বরের গড় হচ্ছে 44। তাহলে আমরা এই সাইটে আমরা কিন্তু সমাধান করছি। দেখো তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে হয়। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। যদি কোনো সাহায্যের দরকার হয়, আর এডুকেশন স্কুলে যদি কোনো সাহায্যের দরকার তাহলে ফোন করো 85 382 এই নাম্বারে। আর এডুকেশন স্কুল তোমাদের হাত ধরে টেনে তুলতে চায়, কিন্তু তোমরা আর এডুকেশন স্কুলের হাত ধরবে কি না তোমাদের বিষয়। যদি তোমরা হাত ধরতে চাও বা এরকমভাবে অঙ্ক সহজে নিমেষে সমাধান করতে চাও, দেখবে অবশ্যই তোমরা পারবে যদি আর এডুকেশন স্কুলের ক্লাসটা করো। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। 85 382 এই নাম্বারে ফোন করো। প্রথম 100টি নম্বরের গড় যে 44 আছে, আমরা 44কে 100 দিয়ে গুণ করবো, 4400 পাবো। ওকে, 4400। 104টি নম্বরের গড় 50 আছে, তো 104টি নম্বরের গড় 50 আছে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? তো এখানে কিন্তু পাবো আমরা 4 5 20, 0 হাতে 2, 5 1 5, অর্থাৎ 520 পাবো। 520, আর এই 0টা বসে যায়। তাহলে দেখো একটা 4400 আর একটা পাচ্ছি 4400, একটা পাচ্ছি 5200। তো আমরা 5200 থেকে এই 4400টা বিয়োগ করে দেবো। ওকে, তো আমরা এখানেই কিন্তু করছি সেটা। এই 5200 বিয়োগ 4400 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি দেখো, তাই এখান থেকে পাচ্ছি কিন্তু 800। ওকে, এবার বলেছে না, তাহলে মোট সংখ্যা এখানে 100টা সংখ্যার গড় পাচ্ছি এটা, আর এখানে 104টি গড় সংখ্যা পাচ্ছি এটা। তাহলে 100টার থেকে 104, তার মানে কি আমরা কিন্তু এখান থেকে যেটা বেশি পাচ্ছি সেটা কিন্তু বাকি 4টি সংখ্যার গড়, বাকি 4টি সংখ্যার মোট পাচ্ছি। তাই বলছে নতুন 4টি সংখ্যার গড় কত? তা 4 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে তোমরা পাবে কত? 200। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 200। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর দেখাবে সঠিক উত্তর 200। খুব সুন্দরভাবে কিন্তু এই প্রশ্নগুলো সহজে সমাধান করা যায়। আমরা 51 দাগের প্রশ্ন চলে যাবো। 51 দাগের প্রশ্ন আছে দেখো, 300 এর 20% এর 25% সমান কত? 300 এর 20% কত? 300 এর 20% মানে 60। 60 এর 25% মানে কত? 60 এর 25% মানে 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 300 গুণ 20/100, ব্যাস এখান থেকে তোমরা উত্তর পাবে কত? 60। এই 200 কাটবো, এখানে 60 পাবে। ওকে, আর 60 এর 25% মানে কত? 60 গুণ 25/100। দেখো কত সুন্দরভাবে আমরা সমাধান করি। এখানে 4 25 100, আর এই 4 আর 60 কাটো 15 হবে, তাহলে এখানে দেখো 15 হয়ে যাচ্ছে। তাহলে এর সঠিক উত্তর হবে কত? 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। সিদ্ধা হবে সঠিক উত্তর। আমরা 52 দাগের এই প্রশ্নে চলে যাবো। 50টি কমলা লেবুর ক্রয় মূল্য সমান 40টি কমলা লেবুর বিক্রয় মূল্য হয়, কত শতাংশ লাভ হয়? তা এখানে 40টা, মনে করো 50টি কমলা লেবুর ক্রয় মূল্য 50 টাকা। সেই 50 টাকা তোমার ক টাকায় উঠছে? 40টা কমলা লেবু বিক্রি করে। তার মানে 40 টাকায় তোমার 50 টাকা উঠছে, তাহলে ওখানে লাভ হচ্ছে কত? 10 টাকা। তা 40টা লাভ হয়, 40 টাকায় লাভ হয় 10 টাকা। ওকে, 40 টাকায় লাভ হয় 10 টাকা। 1 টাকায় কত?
40টা নিচে চলে আসে, আর 100 টাকায় কত শতকরা লাভ করতে বলেছে, তাই 100টা উপরে দিলাম। তো এই শূন্য আর এই শূন্য কাটলাম, আর এই যে 4 আর এই 100 কাটলাম, 4 25 করলাম। ওকে, তাহলে 25% কিন্তু লাভ হয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করতে পারবা। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। এটা আমরা 52 পর্যন্ত করলাম, এবার আমরা 53 দাগের অঙ্কে চলে যাবো। তার জন্য আমরা কি করব, একটু নিচের দিকে যাব। আমরা 53-র এই অঙ্কে চলে যাবো। 53-র অঙ্ক কী আছে দেখব। তো দেখো এখানে 53-র অঙ্ক আছে। এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 53-র অঙ্ক আছে। দেখো 3টি অংশের মধ্যে যদি 78 সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে অনুপাত হবে 1:1/3 1/6। তাহলে মাঝের অংশটি নির্ণয় করো। তোমার মাঝের অংশটা তোমাকে নির্ণয় করতে হবে। তো তুমি এটা কিভাবে সহজে সমাধান করবে, মাঝের অংশটা তুমি কিভাবে পাবে? তো এই অঙ্কটা এইভাবে করতে হয়। দেখো সুন্দরভাবে কিন্তু তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ 1:1/3:1/6 আছে 3 জনের মধ্যে। এটাকে আমরা সোজা করে নেব, অর্থাৎ 3 আর 6-এর লসাগু হবে কত? 3 আর 6-এর লসাগু হবে কিন্তু 6। ঠিক আছে, তো তাই 6-এর সাথে 1 গুণ করব, 6 1 6 হবে। আর মিডলে যে থাকবে তারপরে তার হবে 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 2। সেই 2টা কিন্তু 1-এর সঙ্গে গুণ করলে 2 1 2। তারপর এখানে ইস্টু দেবো। শেষে যে আছে সে 6-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 1। সেই 1টা এই 1-এর সাথে গুণ হয়, তাহলে 1 1 1। তাহলে এই যে প্রথম পাবে 6, দ্বিতীয়জন পাবে 2, তৃতীয়জন পাবে 1। এখন বলছে তাহলে মাঝের অংশটি নির্ণয় করুন। মাঝের অংশটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা 78 দেবো, ইন্টু 2 উপরে দেবো, আর হচ্ছে কি 2 আর 1 3, 3 আর 6 9 দেবো নিচে। এখন আমরা এখান থেকে খুব সহজে এটাকে 3 3-কে 9 ভাঙবো, আর 3 26 78 করবো। তাহলে 26 দ্বিগুণে কত? 52। 52/3। 52/3 মানে 17/1/3। ওকে, 17/1/3। দেখো এর দেখা হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা চলে যাবো 54 দাগের অঙ্কে। 54 দাগের অঙ্ক কী আছে দেখব। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এ একটি কাজ 1/4 অংশ করে 10 দিনে, বি সেই কাজ করে 1/3 অংশ 20 দিনে। তাহলে দুজনে একত্রে কাজটি সম্পূর্ণ করলে কাজটি কত দিনে শেষ হবে? দেখো 1/4 অংশ যদি 10 দিনে করে, তাহলে বলতে এইভাবে সাজাতে হবে। 1/4 অংশ করে মানে এ 1/4 অংশ কাজ করে 10 দিনে, 1 অংশ কাজ করবে, তাহলে 10 গুণ 4 অর্থাৎ 40 দিনে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার বির ক্ষেত্রে কি হবে? বির ক্ষেত্রে 1/3 অংশ করে 20 দিনে, 1 অংশ করে কত দিনে? 20-কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 60 দিনে। ওকে, তাহলে এ একা একটি কাজ করে 40 দিনে, বি ওই কাজটা করবে 60 দিনে। ঠিক আছে, একা একা করলে। এবার যেহেতু বলেছে এখানে কি উত্তর চেয়েছে তোমার, এখানে কিন্তু তোমার উত্তর চেয়েছে দুজনে যদি একসঙ্গে কাজটা করে তাহলে কাজটি করতে কতদিন সময় লাগবে। দুজনে করলে কি হবে? দুজনে করলে তোমার সূত্র এসে যাবে AB/A+B। ওকে, তাহলে আমরা কি করব? আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। আশা করি বুঝতে পেরেছো। তার মানে কি 40 গুণ 60, আর 40 আর 60 গুণ করলে 100। এই শূন্য আর এই শূন্য কাটবো, এই শূন্য আর এই শূন্য কাটবো, তাহলে আমরা কত পাবো? 4 4 24। ওকে, 24 দিন হবে সঠিক উত্তর। তো এখানে কত সুন্দরভাবে এটা আমরা সহজে সমাধান করলাম, তাই না? খুব সুন্দরভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায় 24 দিন। ওকে, আমরা চলে যাবো 55 দাগের প্রশ্নে। 55 দাগের প্রশ্ন কী আছে দেখবো। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলে দিলাম। এখন 55 দাগের প্রশ্ন আছে। দেখো 55 দাগের প্রশ্ন আছে, একটি লম্ববৃত্তকার চোঙের কেবলমাত্র উচ্চতা 20% বৃদ্ধি হলে আয়তন শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে? এরকম অঙ্ক থাকলে তোমার যে উত্তর চাবে না কেন, এখানে একটি লম্ববৃত্তকার চোঙের ক্ষেত্রে চেয়েছে কেবলমাত্র উচ্চতা 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আয়তনও কিন্তু শতাংশ হিসেবে 20% বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই যে এর দাগ হবে কিন্তু এখানে যে এর দাগ আছে 20%, এই 20% হবে কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 56 দাগের প্রশ্নে চলে যায়। 56-এর প্রশ্ন কী আছে দেখি। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলি। এখন 56-এর প্রশ্ন আমরা এখানে পড়বো। 56-এর প্রশ্ন আছে দেখো, একটি বর্গক্ষেত্রে পরিসীমা 16 মিটার হলে ক্ষেত্রফল কত? কিছুই না, আমরা এখান থেকে খুব সহজেই সমাধান করতে পারবো। তো এই জায়গাটাই অঙ্কটা করে দিচ্ছি। তার জন্য এই জায়গাটা এগুলো মুছে নিই, একটু মুছে নেওয়ার পরে আমরা ক্যালকুলেশনটা করবো। এই জায়গাটাই করবো, খুব সুন্দরভাবে কিন্তু ক্যালকুলেশনটা দেখতে থাকবে। দেখতে থাকো। আর এডুকেশন স্কুল যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা ফোন করবে 85 3 9 82 506
এই নাম্বারে। আমরা চলে যাব, আমরা অঙ্ক দেখব, আমরা এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করতে পারি তা দেখব। তা বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে 16 মিটার, ঠিক আছে। বর্গক্ষেত্রের পরিসীমা কত বলেছে? বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে কিন্তু 16 মিটার। তাহলে আমরা যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে 16 মিটার, তাই আমরা কি করব, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু সমান, এটা কিন্তু পরিসীমার সূত্র। 4 ইন্টু একটি বাহু হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে 4 ইন্টু একটি বাহু সমান 16। তাহলে এখান থেকে একটি বাহু সমান কত? একটি বাহু সমান 16/4, ঠিক আছে। তার 4 4 16। এটা কিন্তু তোমার একটি বাহু মানে বর্গক্ষেত্রে একটি বাহুর সূত্র, কিন্তু বর্গক্ষেত্রে একটি বাহুর যদি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বার করতে হয় তাহলে তুমি কি করবে? পরিসীমা বাই 4 করবে, তাহলে কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল। যেই তুমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করলে, অর্থাৎ 16/4 করলে, তখন কি হলো? 4 হলো। আর তুমি ক্ষেত্রফল বার করতে বলেছে, এখানে তোমাকে কি বলেছে? এখানে তোমার উত্তর চেয়েছে কি? উত্তর চেয়েছে এখানে দেখো, এখানে তোমাকে উত্তর চেয়েছে কিন্তু ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল যেহেতু চেয়েছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে মানে তোমার বাহু স্কোয়ার হয়। তাহলে তুমি এখানে কি করবে? তুমি এখানে 4-এর হোল স্কোয়ার করে দেবে, যেহেতু বাহু একটা 4 বেরিয়েছে, 4-এর হোল স্কোয়ার করে দেবে। তাহলে 4 4 16। আশা করি বুঝতে পেরেছো কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করতে পারবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে 16 বর্গমিটার, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 57-এর প্রশ্নে। 57-এর প্রশ্ন কি আছে দেখো, কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 105 টাকা, সরল সুদ 100 টাকা, সুদের হার কত? এরকম থাকলে তুমি কিভাবে সহজে সমাধান করবে? দেখো, একদম চোখ বুজিয়ে সমাধান করবে। সেটা কিভাবে করবে? আমি তার আগে এই জায়গাটা এগুলো মুছে নিই, মুছে তোমাকে এখানে কিন্তু পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করবে আর এডুকেশন স্কুল, তুমি ভাবতে পারবে না। এই যে 2 আছে না, এই যে 2, তোমরা যে এই যে 2 দেখতে পাচ্ছ, এই যে 2, এই 2টা আমরা লিখব, ঠিক আছে। তো এই 2টা কোথায় লিখব? 2টা আমরা এখানে লিখব, ঠিক আছে। এবার আমরা কি করব? এবার আমরা এই যে 105 আছে চক্রবৃদ্ধি সুদ, আর এই যে 100 আছে, আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? 105 থেকে যদি 100 বিয়োগ করো তাহলে তোমার হয়ে যাবে কিন্তু 5। তা সেই 5টা আমরা গুণ করব, ওকে। এবারে যেহেতু তোমাকে বলেছে সুদের হার কত, অর্থাৎ পার্সেন্টেজ বের করতে বলেছে, তাই তুমি এখানে গুণ 100 করবে, ওকে। আর নিচে কত দেবে? নিচে সূত্র দেবে, মানে সূত্রের যে 100, সেই 100টা এখানে নিচে বসাবে, ব্যাস তোমার অঙ্ক খতম। এবারে তুমি কি করবে? এই 100 আর এই 100 কেটে দেবে, দিলে 5 দিনও 10, তাই এখানে তোমার উত্তর হয়ে যাবে কিন্তু কত পার্সেন্ট, মানে সুদের হার কত, পার্সেন্টেজ বেড়ে কিন্তু 10%। তো সঠিক উত্তর হবে কিন্তু 10, অর্থাৎ 10%-এর সঠিক উত্তর, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে কিন্তু 10%, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। সুন্দরভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করে আর এডুকেশন স্কুল। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আর আর এডুকেশন স্কুল, যদি তোমাদের কোনো কিছু প্রবলেম থাকে, অঙ্ক সম্বন্ধে কোনো একটা প্রবলেম থাকে, তাহলে অবশ্যই 85 339 82 506 এই নাম্বারে ফোন করো, দেখবে তুমিও পারবে অঙ্কে ভালো নাম্বার পেতে। আমরা 58-এর প্রশ্নে চলে যাব। 58-এর প্রশ্ন কী আছে? 58-এর প্রশ্ন আছে দেখো, সুদের হার 3% বাড়লে 5,000 টাকার 2 বছরের সুদের পার্থক্য কত? কিছুই না, মানে তোমার 5,000 টাকার 2 বছরের সুদটা তোমাকে নির্ণয় করতে হবে, কিছু না। এই 2 বছর আছে না, আর এই 3% আছে, 3 দিনও 6%, ঠিক আছে। তো 6% মানে 5 × 30, 300 টাকা হবে। এই দেখো সিদ্ধা হবে সঠিক উত্তর। এই 3 আর 2 গুণ করলে 6%। 6% কথার অর্থ কি? 6% কথার অর্থ হচ্ছে 6/100, ওকে। এবার তুমি এই যে আসল আছে 5,000 টাকা, তুমি 5,000 টাকাকে 6/100 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি কিন্তু এখান থেকে সহজে উত্তর বের করতে পারবে। তাহলে 5 × কত? 30, আর 30-এর পাশে এই শূন্যটা বসে গেল 300। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 300, ওকে। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। আর এডুকেশন স্কুল তোমাকে কিন্তু হাত ধরে হাতে কলমে শেখায়, তাই তুমি দেরি না করে অবশ্যই 85 339 82 506 এই নাম্বারে ফোন করো, তুমিও কিন্তু পারবে তোমার মূল লক্ষ্যে পৌঁছে যেতে। আমরা 59 দাগের প্রশ্নে চলে যাব। 59 দাগের প্রশ্ন কী আছে দেখবো। দেখো 59 দাগের প্রশ্ন আছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আছে, 59-এর প্রশ্ন। এখানে এক ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়িয়ে বিক্রির সময় 10% ছাড় দেন, এতে শতকরা কত লাভ হয়? শাড়ির ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়াচ্ছে, ঠিক আছে। তো তাহলে কিছুই না, তো 100 টাকার উপরে সে 130 টাকা লিখে রাখছে। এবার যখন সে 10% ছাড় দেবে, তো এই 130 টাকার উপর 10% ছাড় মানে কত? 130 টাকার উপর 10% ছাড় মানে তুমি এরকমভাবে করতে পারো, মানে 10/100 করতে পারো, এখান থেকে এই 13 টাকা ছাড় পাবে। তাহলে 130 থেকে 13 টাকা ছাড় মানে কি? 130 থেকে 13 টাকা ছাড় মানে মানে ওটা 117 টাকায় বিক্রি। তাহলে তুমি কিনেছিলে ক টাকায়? 100 টাকায়।
তাহলে 100 টাকা যদি বিক্রি মানে কেনো, তাহলে বিক্রি করছে 117 টাকা, তার লাভ হয়েছে কত? 17 টাকা। তা কত টাকায় হয়েছে? সেটা 100 টাকায় হয়েছে, তার মানে 17% সঠিক উত্তর। ঠিক আছে, প্রত্যেকে 100 টাকায় 17 টাকা করে লাভ করছে, অর্থাৎ 17% হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার এছাড়াও তুমি এখান থেকে 130 টাকা দাম লিখে রাখে 10%, মানে 130 টাকার 10% মানে 13 টাকা, তাহলে 130 টাকার থেকে 13 টাকা বাদ দিলে থাকবে 117 টাকা। তার মানে 100 টাকায় কিনে 117 টাকায় বিক্রি করেছে, মানে 17% লাভ মুখে মুখে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো 60-এর দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, যদি স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি/ঘন্টা এবং 8 কিমি/ঘন্টা হয়, সকাল 8টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে, ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 45 কিমি দূরত্ব নদীর তীরে দুটি ঘাট থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, তখন কখন তারা মিলিত হবে? তো এটা কিছু না, এটা কিন্তু সহজে তুমি সন্ধান করতে পারবে। আমি এই জায়গাটায় করে দিচ্ছি, তোমরা একটু দেখতে থাকো। তো এই জায়গাটায় দেখো কীভাবে আমরা এটা সমাধান করে দিচ্ছি, একদম সহজে সমাধান করব। এখানে 10 কিমি আর 8 কিমি কত হয়? 18 কিমি। ঠিক আছে, তাহলে 18 কিমি তাদের আপেক্ষিক গতিবেগ, 18 কিমি/আওয়ার হচ্ছে আপেক্ষিক গতিবেগ। মোট যাবে কত কিমি? 45 কিমি। তাহলে 45 কিমি যাবে, তাহলে ক ঘন্টায় যাবে? তাহলে 18 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/18 ঘন্টায়, 45 কিমি যায় মানে 45/18 ঘন্টায়। ওকে, এই আমরা করলাম, ক্যালকুলেশন করলাম। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এটা কী পাবো? 3×15 = 45 পাবো, 15, আর 3×6 = 18 পাবো। আবার এখানে 3 দিনও 6 করতে পারবো, এখানে 3-এ 5 15 করতে পারবো, অর্থাৎ 5/2। 5/2 মানে 2.5 ঘন্টা, 2×1 2 ঘন্টা, 2×1 2 ঘন্টা মানে কত? 2×1 2 ঘন্টা মানে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে সকাল, এখানে তোমাকে বলেছে কি? এখানে তোমাকে বলেছে, দেখো তোমাকে এই জায়গাটায় বলেছে সকাল 8টার সময়, সকাল 8টার সময় নৌকা ছেড়েছে কিন্তু, তাহলে 2 ঘন্টা 30 মিনিট, এই জায়গায় যে 2.5 ঘন্টা আছে, মানে 2 ঘন্টা 30 মিনিট পরে কিন্তু তোমার এক জায়গায় মিলিত হবে। তাহলে 8 আর 2 10, 10টা 30 মিনিটে কিন্তু মিলিত হবে। এইখানে কখন তারা মিলিত হবে? 8 আর 2 10, 10টা 30 মিনিটে মিলিত হবে, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান করা যায়। আমরা দেখলাম জেনারেল স্টাডিজ এবং অঙ্কের সমাধান। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো। 100টি থেকে আছে কিন্তু তোমার রিজনিং প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা খুব শীঘ্রই আসবো রিজনিংয়ের প্রশ্নের সমাধান নিয়ে। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। 100টি দাগের পরের যে রিজনিংগুলো আছে, সেই রিজনিংগুলো সবগুলো কিন্তু সমাধান করবে আর এডুকেশন স্কুল। আজকে ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করবে, আর যদি শেয়ার করতে পারো তাহলে আরও ভালো। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।